নমস্কার বন্ধুরা, জয়তী লাভের আজকের নিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প মুরারিবাবুর মোটরগাড়ি। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজের কনক চাপা এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প মুরারিবাবুর মোটরগাড়ি। মুরারিবাবুর গাড়ি কেনার পেছনে একটা জব্বর না হলেও ছোটখাটো কারণ ছিল। আজকাল বাসে ট্রামে ওঠা বড় সহজ কথা নয়, মুরারিবাবুর মতো বয়স্ক লোকের পক্ষে তো নয়ই। সেদিন কসবা যাবেন মাস্তুতো এক দাদার নাতির অন্নপ্রাশনে। নিউ মার্কেট থেকে কয়েকটা খেলনা কিনে এনেছেন। তার মধ্যে আছে একটা রঙিন মোটা বল, ফুটবলের সাইজই প্রায়, পাতলা রবারের তৈরি। সেই বলটা মাঝে মাঝে মাথার উপর তুলে খোকা কুকুরা যেমন করে তাকিয়ে দেখে, তেমনি করেই দেখতে দেখতে হেসেছেন প্রচুর। খোকনের খুব পছন্দ হবে এটা। আহা, দোলনার মাথার উপর এমন রাঙা বল ঝুলিয়ে রাখলে তিনি এখনই খোকা হতে রাজি আছেন। হাই রে সেকাল, ছ্যা ছ্যা, তখন এসব ছেলে ভুলোনো সেরা জিনিস ছিল কোথায়? মুরারিবাবু যে আমলে খোকা, তখন তার মাথার উপর বড়জোর রঙিন কাগজের ফুল ঝুলিয়ে দেয়া হতো। আর কিছু না, কাগজের ফুল, কোনো মানে হয়? খোকা মুরারিবাবু দৈবাত খুদে হাত বাড়িয়ে ওটা ছিঁড়ে নিতে পারতেন কত সহজে, এবং সঙ্গে সঙ্গে মুখে পুরে দিতেন নিশ্চয়ই। তার ফলটা মারাত্মক হতো না? গলায় লেগে দম আটকে ওই বয়সেই মারা পড়তেন। রাস্তার ভিড়ের মধ্যেই তিনি আটকে উঠলেন। এমন সুন্দর পৃথিবীর কত কিছু সেরা জিনিস দেখার সুযোগ তিনি পেতেন না যদি ওইভাবে দৈবাত মারা পড়তেন। তাই আজকাল মানুষ বুদ্ধি করে এমন রঙিন হালকা বল বানিয়েছে খোকা কুকুদের জন্য। এ তো গেলা যাবে না, কোনো রিস্ক নেই, তোফা। আজকাল মানুষের কত বুদ্ধি। বিগলিত এবং আনন্দিত মুরারিবাবুর সামনে এমন সময় এসে পড়ল একটা বাস। ভিড় ছিল নাকি ছিল না অত লক্ষ্য না করেই যেই চাপতে গেছেন, হুড়মুড় করে লোকেরা নেমে এলো কিংবা চাপতে গেল। মুরারিবাবু ছিটকে পড়ে রাস্তায় চিৎপাত হলেন। এবং হায় হায়, সেই সুন্দর রঙিন বলের উপর প্রকাণ্ড এক ভুঁড়িওয়ালা লোকও মুরারিবাবুর মতো রোকাপটকা লোকের ধাক্কায় সশব্দে পড়ল। ব্যাস, পটপট পটাং কিংবা ফটফট ফটাস এই রকম একটা শব্দ হলো। তারপর মুরারিবাবু মাথা তুলে দেখলেন বাসটা চলে গেছে, এবং তার মাথার দুহাত দূরে পড়ে আছে কয়েক টুকরো রঙিন রবারের ছিবড়ে। আর্তনাদ করতে গিয়েও করলেন না। শান্ত মাথায় উঠে জামার ধুলো ঝাড়লেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো বাসে ট্রামে চাপবেন না। সেদিন সন্ধ্যায় আর সেই অন্নপ্রাশনে নেমন্তন্নে গেলেন না। ভাগ্নে বীরুকে পাঠিয়ে দিলেন। খোকার জন্যে কেনা বাকি খেলনাগুলো তো পৌঁছে দেওয়া দরকার। মুরারিবাবুর গাড়ি কেনার কারণ হলো এই। হ্যাঁ, মুরারিবাবু ঝোঁকের মাথায় তারপর একটা মোটর গাড়ি কিনে ফেললেন। মল্লিক বাজারে পুরনো মোটর গাড়ি কেনা বেচার দালালি করেন ভোদা মিত্তির। মুরারিবাবু সহপাঠী ছিলেন কলেজ জীবনে। পুরনো মোটর পার্টসের একটা দোকানও আছে ভোদা মিত্তিরের। তিনিই পরামর্শ দিয়েছিলেন, নতুন গাড়ি কেনার অনেক হাঙ্গামা আজকাল, পারমিটের জন্য লাইন দিয়ে হাপিত্যেস করতে হয়। তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনো, দামও কম পড়বে, পারমিটের হাঙ্গামাও হবে না। যে গাড়িটা কিনলেন সেটা একটা ল্যান্ডমাস্টার, বেশ জব্বর গাড়ি। ড্রাইভার রাখতে হলো। তার নাম ছিল মুকুন্দলাল, খুব পাকা ড্রাইভার। মুরারিবাবু দিন কতক ভাগ্নে বীরু আর রাধুনী জটিলকে নিয়ে
হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রোড, কখনো বোম্বে রোড হয়ে ঘোরাঘুরি করতে থাকলেন। মুকুন্দ অবাক হয়ে ভাবল, বাবুর কি মাথা খারাপ? আপিস নেই, ব্যবসাপাতি নেই, অথচ খামোকা তেল খরচ করে সেই বর্ধমান নয়তো ওদিকে কোলাঘাট অব্দি ছোটাছুটি করে বেড়াচ্ছেন। কখনো মুরারিবাবু পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হাওয়া খেতে নিয়ে গেলেন। প্রতিবেশীরা আর তার আড়ালে নিন্দামন্দ করতেন না, প্রায়ই মুরারিবাবুকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছিলেন। মুরারিবাবুর পাড়া জুড়েও সুনাম। এরপর ক্রমশ পাড়ায় যখন যার গাড়ি দরকার, মুরারিবাবুর কাছে এসে ধর্ণা দিয়েছে। কিন্তু পেট্রোলের যা দাম আজকাল, কাহা প্রকার এই উপকার করা যায়? মুরারিবাবু শেষটায় খুব বিব্রত বোধ করলেন। ড্রাইভারের মাইনে আর তেলের খরচে ব্যাংকে জমানো টাকা কড়ি ফুরিয়ে ফুতুর হয়ে যাবেন যে। তখন একদিন ভাগ্নে বীরু আর রাঁধুনি জটিলকে নিয়ে পরামর্শ করতে বসলেন। বীরু বলল, এক কাজ করুন মামা, আমি নিজেই ড্রাইভিং শিখে নিন, তাহলে খামোকা মুকুন্দকে আর রাখার দরকার হবে না, আমিই আপনার ড্রাইভার হব। মুরারিবাবু চোখ কপালে তুলে বললেন, তুই গাড়ি চালাবি? রক্ষে কর বাবা, কবে আবার কোথায় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে। আঁতকে উঠে কথা বন্ধ করে তিনি আধ মিনিট চোখ বুজে বসে সম্ভবত দুর্গা নাম জপ করে নিলেন। জটিল বলল, বরং এক কাজ করুন বাবু মশাই, আপনি নিজে গাড়ি চালানো শিখুন। আপনি বিচক্ষণ মানুষ, ঠান্ডা মাথা, আপনি নিজে গাড়ি চালানো শিখলে কোনো বিপদের ভয় থাকবে না। পরামর্শটা মনোপুত হলো মুরারিবাবুর। বীরু বিরস মুখে চলে গেল নিজের ঘরে। মুরারিবাবু ভাবলেন, ঠিকই তো, বীরু ছেলে মানুষ, গোয়ার তুমি করাটা ওর পক্ষে স্বাভাবিক। তার চেয়ে আমি প্রবীণ মানুষ, আমি হুঁশিয়ার হয়ে গাড়ি চালাতে পারবো। মুরারিবাবু মুকুন্দর কাছে গাড়ি চালানো শিখতে লাগলেন। মুকুন্দ টের পাচ্ছিল এবার তার চাকরি যাবে। তা যাক, ড্রাইভারের চাকরি পেতে অসুবিধা নেই। তাছাড়া এই বাবু মশাইটি যা খামখেয়ালি, রোজ খামোকা বর্ধমান কোলাঘাট করে তাকে নাকাল করে ছাড়ছেন। এবার নিজে গাড়ি চালানো শিখে বুঝবেন ঠেলা। মুকুন্দ নেহাত লজ্জায় চাকরি ছেড়ে যেতে পারছিল না। রোজ ভোরবেলা গড়ের মাঠে গিয়ে চালানোর তালিম নিতে থাকলেন মুরারিবাবু। মাস তিনেক পরে রাস্তার ভিড়েও মুরারিবাবু গাড়ি চালাতে চেষ্টা করলেন। তার পাশ ঘেঁষে বসে থাকে মুকুন্দ, দরকার বুঝলে সে হাত লাগাবে। এই করে মুরারিবাবু শেষ পর্যন্ত গাড়ি চালানো শিখে নিলেন। লাইসেন্সও জোগাড় করে ফেললেন। তার ক্রিম রঙের ল্যান্ডমাস্টারের সামনে ইংরাজি হরফে লাল রঙের এল, অর্থাৎ নতুন লাইসেন্স মার্কা ঝুলিয়ে পাইকপাড়া থেকে কসবা, কসবা থেকে ক্যানিং করে ঘুরে বেড়ালেন। তারপর যথারীতি মুকুন্দকে জবাব দিলেন। এবার থেকে একা গাড়ি চালাতে আর কোনো অসুবিধা হলো না। কিন্তু তার বিচক্ষণ ড্রাইভিং হাত হলে কি হবে? ওই যে কল্পিত জমের মতো প্রকাণ্ড লরিগুলো হরদম আনাগোনা করছে রাস্তায়, তাদের সঙ্গে টক্কর বাজিয়ে চলা কি সহজ কাজ? একদিন বাঁধল টক্কর। হাওড়া ব্রিজের মুখে একটা লরি পেছন থেকে মুরারিবাবুকে ধাক্কা মারল। গাড়ি গিয়ে লাগলো থামে। ইঞ্জিন প্রায় হাড়গোড় ভেঙে অক্কা পেল। কিন্তু মুরারিবাবুর বরাত, ব্রেক কষেছিলেন সঙ্গে সঙ্গে। কিংবা লরির ড্রাইভারই ব্রেক কষেছিল। অল্পের জন্য মুরারিবাবু রক্ষা পেলেন। কাচের টুকরোই কপাল ও কান কেটে গেল। স্টিয়ারিংয়ের ধাক্কা বুকে লাগলেও আশ্চর্য, মুরারিবাবুর ফুসফুস আর কলজে জোর আছে বলতে হয়। খুব একটা জখম হলেন না। হাসপাতালে ফার্স্ট এড দিয়েই ছেড়ে দিলেন ডাক্তার। খবর পেয়ে বীরু ছুটে গিয়েছিল, রিকশায় চাপিয়ে মামাকে বাড়ি নিয়ে এলো। সবাই ভেবেছিল মুরারিবাবু আর গাড়ির কাজ মারাবেন না, কিন্তু কোথায় কি! একবার অ্যাক্সিডেন্ট ঘটে তার সাহস বরং বেড়ে গেল। আরে বাবা, গাড়ি থাকলেই অ্যাক্সিডেন্ট হয়, ধর থাকলে যেমন মাথা থাকে তেমনই। ভোদাবিত্তিরের একটা গ্যারেজও ছিল।
ল্যান্ডমাস্টারটা সারাতে গেলে ভোদাবাবু বললেন, শোনো মুরারি, তোমার এই গাড়ির যা অবস্থা হয়েছে, অনেক খরচ পড়ে যাবে। বরং এটা যা হোক দামে ঝেড়ে দাও। তোমাকে আমি আরও সস্তায় এর চেয়ে মজবুত এবং হালকা একটা গাড়ি দিচ্ছি। গাড়িটা পুরনো মডেলের, আকারেও ছোট। ছোট বলেই সুবিধে, ফাঁক গলিয়ে নিয়ে যাওয়া সহজ হবে, গলিটলিতেও ঢোকা যাবে। মুরারিবাবু ভেবেচিন্তে রাজি হলেন। গাড়িটা কালো রঙের একটা পুরনো মডেলের ফোর্ড, পাদানি আছে, তেল খরচও কম, লম্বাই চওড়ায় যা আকার, খেলনা গাড়ি বলে মনে হবে। তা হোক, অত প্রকাণ্ড ল্যান্ডমাস্টারের চেয়ে এই জিনিসই ভালো, যেমন পক্ষী তেমন বাসা। মুরারিবাবু আরও খুশি হলেন ভোদা মিত্তির মাত্র ৩,৫০০ টাকায় গাড়িটা বেচতে চান শুনে। গাড়িটা গ্যারেজের কোনায় রাখা ছিল, ধুল জমেছিল আষ্টে পিষ্টে। গ্যারেজের মিস্ত্রিরা ঝেড়ে পুছে চকচকে করে দিল। মুরারিবাবু স্টার্ট দিয়েও দেখে নিলেন। হ্যাঁ, এ যেন বাঘের বাচ্চা, চাপা গড়গড় আওয়াজ তুলে গুলতির মতো ছুটতে চায়। মুরারিবাবু গ্যারেজের গেটের কাছে দাঁড়িয়ে সস্নেহে গাড়িটির দিকে তাকিয়ে আছেন। মিস্ত্রিরা আবার এক দফা কলকবজা পরীক্ষা করছেন। এমন সময় কালি ঝুলি মাখা প্যান্ট শার্ট পরা অন্য একজন মিস্ত্রি তার কাছে এলো। সে চাপা গলায় বলল, বাবু কি তাহলে ওই গাড়িটা কিনছেন? কিনছি মানে? মুরারিবাবু অবাক হয়ে বললেন, কিনে ফেলেছি। কেন বলো তো? বাবু, গাড়িটা সব ভালো, কিন্তু একটা দোষ আছে। দোষ? কি দোষ? মাঝে মাঝে গাড়িটার মাথায় যেন ভূত চাপে। মুরারিবাবু চমকে উঠলেন। ভূত চাপে? তার মানে? সে ফিসফিস করে বলল, মাঝে মাঝে দেখেছি, রাতের বেলা গাড়িটা গ্যারেজে থাকে না, চুপি চুপি বেরিয়ে যায়, তারপর ভোরবেলা ফিরে আসে। আমি এই ঘরটায় থাকি কিনা, ঘুমটুম বিশেষ হয় না আমার, তাই গড় গড় চাপা আওয়াজ এলেই সব টের পাই। মুরারিবাবু সন্দিগ্ধ স্বরে বললেন, বলো কি? তাহলে নিশ্চয় কেউ চালিয়ে নিয়ে কোনো কাজে বেরিয়ে যায়। না বাবু, তা নয়, বলে মিস্ত্রি জোরে মাথা নাড়ল। মুরারিবাবু বললেন, অসম্ভব, নিশ্চয়ই কেউ নিয়ে যায়। আজকাল গাড়ি চুরি করে ডাকাতরা ডাকাতি করতে যায়, তেমন কোনো ব্যাপার দেখে থাকবে। এক্ষেত্রে ডাকাতরা গাড়িটা ফেরত দিয়ে যায়, এই যা। মিস্ত্রি বলল, না বাবু, গেট তো তালা বন্ধ থাকে। তাছাড়া আমি সচক্ষে দেখেছি, গাড়িতে ড্রাইভার থাকে না, আর গেটটাও আপনা আপনি খুলে যায়। গাড়িটা চলে গেলে আবার গেট যেমন ছিল তেমনই বন্ধ হয়ে যায়। মুরারিবাবু এবার হো হো করে হেসে উঠলেন। এই মিস্ত্রিটার নিশ্চয় রাগ আছে মালিক ভোদা মিত্তিরের উপর, হয়তো মাইনে করি বেশি চাই, কিংবা নির্ঘাত গাঁজা বা আফিম খাই, নেশার ঘোরে ওই আজগুবি ব্যাপার দেখে। মিস্ত্রি বলল, হাসছেন বাবু, পরে কিন্তু কাঁদতে হবে। যাই হোক, মিত্তির বাবুকে দয়া করে বলবেন না, আপনার ভালোর জন্যই বললাম। তার করুণ মুখ দেখে অগত্যা মুরারিবাবু ঠিক করলেন কথাটা বলবেন না ভোদাবাবুকে। মিস্ত্রিটা নিশ্চয়ই গরিব, চাকরি খেয়ে লাভ কি? নেশার ঘোরে যা দেখেছে সরল মনে বলতে এসেছে। কিছুক্ষণ পরে মুরারিবাবু গাড়ি নিয়ে বাড়ি ফিরলেন। চমৎকার গাড়ি। মাঝে মাঝে এর মাথায় ভূত চাপার কোনো লক্ষণই দেখলেন না। নিচের তলায় একটা গ্যারেজ বানিয়ে দিয়েছিলেন বাড়িওয়ালা। সেই গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে তালা আটকালেন। সন্ধে হয়ে এসেছে, এখন আর কোথাও বেরিয়ে লাভ নেই। সকাল হোক, তারপর বেরোবেন। কল্যাণী অবধি ঘুরে আসা যাবে। বেশ গরম পড়েছে শহরে, তার উপর ভিড়। কল্যাণীর মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসবেন, নিরিবিলি কোথাও একটু বসবেন। ভাবতেও খুশিতে রোমাঞ্চ জাগছিল। সেই খুশিতে
চোখে আর ঘুম আসে না সে রাতে। পূবের ব্যালকনিতে দাঁড়ালে নিচের উঠোন মতো জায়গায় একপাশে গ্যারেজটা দেখা যায়। সিঁড়ির মাথায় বাল্বটা মোটে 40 ওয়াটের, আলো সামান্যই। তেরচা হয়ে একটুখানি আবছা আলো গ্যারেজের কিনারা অবধি পৌঁছায়। মাঝে মাঝে ব্যালকনি থেকে তিনি নিচে গ্যারেজটা দেখছিলেন। কখন সকাল হবে সেই প্রতীক্ষায় অস্থির, ঘুম আসতে চায় না। রাত 12টা নাগাদ বিছানায় পড়ে চোখ বুজেছেন, হঠাৎ মনে হলো নিচে চাপা গড়গড় শব্দ হচ্ছে। তখন চোখ খুলে কান পাতলেন মুরারিবাবু। ভাবলেন রাস্তায় কোনো গাড়ি যাচ্ছে, তারই শব্দ। কিন্তু শব্দটা তো দূরে সরে যাচ্ছে না। তারপর ক্যাঁচ এবং ঘটাং, গেট জোরে আচমকা খুললে যেমন শব্দ হয়। তখন বিছানা থেকে লাফিয়ে উঠলেন মুরারিবাবু। গাড়ি চোর নয় তো? তক্ষুনি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। উঁকি মেরেই অবাক হলেন মুরারিবাবু। গ্যারেজের গেট খুলে গেছে এবং তার গাড়িটা বেরিয়ে উঠোনে এগিয়েছে এবং পিছিয়ে যাচ্ছে বাড়ির বড় গেটের দিকে। তারপর বড় গেটটাও খুলে গেল, ঘট ঘট ঘটাং। গাড়ি সেখান দিয়ে যাওয়ার পর মুরারিবাবুর মুখ দিয়ে আওয়াজ বেরোলো। হেড়ে গলায় প্রচণ্ড চেঁচিয়ে উঠলেন, চোর চোর চোর! দেখতে দেখতে হুলস্থুল হইচই শুরু হয়ে গেছে। বীরু আর জটিল দৌড়ে এসেছে এবং কিছু না বুঝেও মুরারিবাবুর সঙ্গে গলা মিলিয়ে চেঁচাতে শুরু করেছে, চোর চোর চোর! মুরারিবাবু ততক্ষণে টের পেয়েছেন শুধু চোর বলাটা ঠিক হচ্ছে না। অমনি চেঁচাতে থাকলেন, গাড়ি চোর গাড়ি চোর গাড়ি চোর! জটিল শুনল বাড়ি চোর। সে বাজ খায় আওয়াজে পাড়া মাথায় করে চেঁচাতে শুরু করলো, বাড়ি চোর, বাড়ি চুরি করে পালাচ্ছে! প্রতিবেশীরাও ঘুম ভেঙে যে যার ঘর থেকে চিৎকার জুড়ে দিয়েছে। জটিলের চিৎকার জোরে শোনা যাচ্ছে এবং বাড়ি চোর শুনে তারাও বলছেন, বাড়ি চোর, বাড়ি চুরি করে পালাচ্ছে! আশেপাশের বাড়ি এবং ক্রমে সারা পাড়া থেকে লোকেরা বেরিয়ে পড়ল। লাঠি ছোটা, কাটারি, বটি, কয়লা ভাঙা হাতুড়ি, যে যা পেরেছে নিয়ে বেরিয়েছেন। একজনের হাতে ক্রিকেট ব্যাটও দেখা গেল। ততক্ষণে সাহস পেয়ে মুরারিবাবু নিচে নেমেছেন। হ্যাঁ, বড় গেট বন্ধ, গ্যারেজেরও গেটও বন্ধ, তালাও আটকানো আছে। আর গাড়ি, কি মুশকিল! গাড়িটাও তো আছে, বহাল তবিয়তে আছে, যেমন রেখেছিলেন তেমনই। তাহলে কি দেখলেন তখন? স্বপ্ন? অসম্ভব। মুরারিবাবু দিব্যি জেগেছিলেন এবং ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। গতিক বুঝে চেপে গেলেন মুরারিবাবু। সবার প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ, চোর ঢুকেছিল গেট ডিঙিয়ে। ভাগ্যিস আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তাই বেটা পালালো। সবাই চোরের কথা আলোচনা করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল। সত্যি, পাড়ায় আজকাল মাঝে মাঝে চুরি তো হচ্ছেই। মুরারিবাবু কিন্তু ব্যাপারটার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছিলেন না। নিজের চোখকে অবিশ্বাস করবেন কেমন করে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন কখন। ঘুম ভাঙল ভোরের দিকে। টেবিল ল্যাম্প জেলে অভ্যাস মতো ঘড়ি দেখে নিলেন। 4:20 বেজেছে। ঠিক 5টায় বিছানা ছেড়ে ওঠা ইদানিং অভ্যেস। আর 40টা মিনিট চোখ বুজে কাটাবেন ভাবলেন। ঠিক সেই সময় আবার গড়গড় শব্দ, গেট খোলার ক্যাঁচ, ঘট ঘট ঘটাং। লাফিয়ে উঠে ব্যালকনিতে গেলেন মুরারিবাবু। তারপর সবিস্ময়ে দেখলেন বড় গেট আপনা আপনি খুলেছিল, সদ্য বন্ধ হচ্ছে এবং তার কালো খুদে ফোর্ড গাড়িটা পিছু হতে গ্যারেজে ঢুকছে। গ্যারেজের গেটও খুলে রয়েছে। গাড়িটা পিছু হটে ভেতরে ঢুকতেই গেট আবার সশব্দে বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে স্বপ্ন দেখছি না সত্যি জেগে আছি? মুরারিবাবু এই ভেবে নিজের চুল টানলেন। না, দিব্যি ব্যথা করছে। তারপর কান টেনে দেখলেন, কানেও ব্যথা করছে। নিজেকে কাতুকুতু দিলেন।
কাতুকুতু এমন জিনিস না হেসে পারা যায় না, তাই খিকখিক করে হেসে উঠলেন। তারপর গম্ভীর হলেন। হাসির কথা নয়, নির্ঘাত তার কোনো গুরুতর অসুখ বিসুখ হয়েছে, মানসিক ব্যাধি যাকে বলে। কোনো সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসকের কাছে যাওয়া দরকার। হ্যালুসিনেশন বা ভ্রম দর্শন নামে এরকম উদ্ভট ব্যাধি আছে নাকি? সেই ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ বিস্তর ভুলভাল দেখতে পায়। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে উঠলেন মুরারিবাবু। কিন্তু সকালের উজ্জ্বল আলোয় সেই অস্বস্তিটা নিমেষে চলে গেল মুরারিবাবুর। রাতের ভুতুড়ে ব্যাপারটা দিনের আলোয় স্বপ্ন বলেই মনে হচ্ছে। স্বপ্নটা বেয়াড়া, এই যা। ডাক্তার টাক্তার দেখাতে গেলেই আজকাল হাঙ্গামা, কারি কারি ওষুধ গিলতে হবে। হয়তো বলবেন, হাসপাতালে ভর্তি হয়ে যান মুরারিবাবু। তাও সাধারণ হাসপাতাল হলে কথা ছিল, মানসিক হাসপাতাল যে কি সাংঘাতিক তা কি তিনি জানেন না? ওরে বাবা, সেখানে যুক্তরাজ্যের পাগল থাকে। মুরারিবাবু ব্রেকফাস্ট খেয়ে গ্যারেজে গেলেন। বীরু ও জটিলকে বলে গেলেন, কল্যাণী যাচ্ছি। কল্যাণীতে রাধাকান্তর বাড়িতেও একবার যেতে পারি, বুঝলি বীরু? অনেকদিন দেখা হয়নি ওর সাথে। যদি দেখি সন্ধ্যা নাগাদ ফিরলাম না, তবে জানবি রাত্রিরে রাধাকান্তর ওখানেই আছি। গ্যারেজে কালো গাড়িটার মধ্যে এতটুকুও ভৌতিক ব্যাপার নেই, খাঁটি একটি মোটর গাড়ি বলতে যা বোঝায় তাই। দিব্যি স্টার্ট নিল, চলতে শুরু করলো। মানে মুরারিবাবুই চালাচ্ছেন। নিজে থেকে চলবে কোন আক্কেলে? ও তো যন্ত্র মাত্র। যেদিকে চালানো যাবে চলবে, দাঁড় করালে দাঁড়াবে। মানুষের হাতেই তার যত জারিজুরি। মানুষ নইলে সে একেবারে অচল জড়বস্তু মাত্র। মুরারিবাবু মনে সুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কল্যাণী পৌঁছাতে ঘণ্টা দেড়েকও লাগল না। প্রথমে কিছুক্ষণ বিশাল এলাকায় অজস্র রাস্তা দিয়ে চক্কর মেরে বেড়ালেন। কখনো কখনো গাছতলায় থেমে উদাস মনে দিগন্ত দেখতে থাকলেন। গুনগুন করে গান গাইতেও ছাড়লেন না। দুপুর নাগাদ খিদে পেলে তখন রাধাকান্ত বাবুর বাড়ি চললেন। বাড়িটা তার চেনা, পিছনে ফাঁকা বিশাল মাঠের ওপাশে গঙ্গা। একটেরে ভারী সুন্দর জায়গায় বাড়ি করেছে রাধাকান্তবাবু। মুরারিবাবুর অফিসের সহকর্মী ছিলেন ভদ্রলোক। একই সঙ্গে অবসর নিয়েছেন চাকরি থেকে। গোলমাল হইচই পছন্দ করেন না বলে এবং কম দামে জমি পেয়ে এত দূরে বাড়ি করেছেন। দুই বন্ধুতে প্রচুর সুখ দুঃখের কথা হলো, আহারাদিও হলো ভালো রকমের। তারপর বিকেলে গাড়ি চাপিয়ে রাধাকান্তবাবু এবং তার বাড়ির সবাইকে সারা এলাকা ঘোরালেন। রাধাকান্তবাবু তাকে রাতে থেকে যেতে বলবেন সে তো জানা কথা, কিন্তু মুরারিবাবু খেয়ালি এবং গো ধরা মানুষ বরাবর। হঠাৎ মাথায় ঝোঁক চেপে গেল, কলকাতায় ফিরবেন। তখন সন্ধ্যা হয়ে আসছে, 6:30 বাজে। রাধাকান্তবাবু পথে ডাকাতের ভয় দেখিয়েও কাবু করতে পারলেন না মুরারিবাবুকে। মুরারিবাবু বেরিয়ে পড়লেন। কাঁচরাপাড়া পৌঁছাতে বড়জোর 8 ঘন্টা লাগার কথা, কিন্তু অবাক হয়ে দেখলেন সম্ভবত রাস্তা ভুল করে ফেলেছেন। দুধারে বিরাট সব গাছ, ফাঁকা মাঠের মধ্যে দূরে কোনো বাড়ির আলো দেখা যাচ্ছে। ব্যাপারটা কি? আন্দাজ করে এগিয়ে এক জায়গায় বাঁদিকে মোড় নিলেন। কিন্তু চলেছেন তো চলেছেন, সেই দুধারে বড় বড় গাছ, ফাঁকা মাঠ এবং আলো জ্বলা বাড়িগুলো এবার অনেক দূরে দেখা যাচ্ছে। আবার ডাইনে ঘুরলেন। এবার রাস্তার ধারে কোনো ল্যাম্পপোস্টও নেই। ঘন অন্ধকার জমেছে ততক্ষণে। হেডলাইটের আলোয় শুধু ঝোপঝাড় আর মাঝে মাঝে ইট খোলা ভেসে উঠছে। কোথাও কোনো জনপ্রাণীর দেখা নেই। ঘড়ি দেখলেন 8টা বাজে। এবার একটু অস্বস্তি হলো মুরারিবাবুর। দূরে একটা আলো জ্বালা বাড়ি দেখা যাচ্ছিল, সেদিকেই এগিয়ে গেলেন। বাড়িটা ওই রাস্তার ধারে বলেই মনে হচ্ছিল, কিন্তু যতই যাচ্ছেন বাড়িটার দূরত্ব যেন একই থেকে যাচ্ছে।
স্পিড বাড়িয়ে দিয়েছেন গাড়ির। মনে হচ্ছে ঘন্টায় 50 মাইলেরও বেশি গতি। এই গাড়ির পক্ষে এই গতি চরম। ইঞ্জিন গরম হয়ে উঠেছে। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে বিপদ এড়াতে পারেন, তাই একটু সংযত হলেন মুরারিবাবু। তারপর হঠাৎ একসময় একটা ব্যাপার তিনি টের পেয়ে শিউরে উঠলেন। গাড়িটা আর যেন তার আয়ত্তে নেই, আপনা আপনিই চলছে। স্পিড কমাতে গিয়ে টের পেলেন কমল না। ব্রেক কষলেন ভয় পেয়ে। আশ্চর্য, ব্রেক কষা গেল না। স্টিয়ারিংটাও যেন অন্য কেউ ধরে আছে। কারণ সামনে বাঁক দেখে তিনি ঘোরাবার জন্য তৈরি হতে না হতেই স্টিয়ারিং নিজে থেকেই ঘোরা শুরু করল। তখন আঁতকে উঠে হাত সরিয়ে নিলেন। আশ্চর্য এবং পরম আশ্চর্য, গাড়িটা কোথাও ধাক্কা খাচ্ছে না। স্টিয়ারিং যেমন ঘোরার তেমন ঘুরছে। তারপরই ঘটল আরও অদ্ভুত ব্যাপার। আচমকা একটা ব্রিজের আগে ভাঙাচোরা জায়গায় গাড়িটার ব্রেক আপনা আপনি শব্দ তুলে গতি সামলালো এবং জায়গাটা পেরিয়ে ব্রিজে ওঠার পর ঘ্যাচ করে গিয়ার টানা শব্দ উঠল। মুরারিবাবু গিয়ারে হাতও ঠেকাননি, অথচ মুরারিবাবুর শরীর হিম হয়ে গেল। তবু মাথা ঠান্ডা রেখে বসে রইলেন। স্টিয়ারিং, ব্রেক, গিয়ার আয়ত্তে আনার চেষ্টা করলেন, পারলেন না। যেন কোনো অদৃশ্য ড্রাইভার তার জায়গায় বসে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। এমনই ভয় পেয়ে বাদিকে সরে গিয়ে বসলেন। ড্রাইভারের জায়গা ফাঁকা রইল। আর অশরীরী সেই ড্রাইভার স্টিয়ারিং দরকার মতো ঘুরিয়ে এবং গিয়ারে মাঝে মাঝে শব্দ তুলে গাড়িটাকে নিয়ে চলল কোথায়? মুরারিবাবুর মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দেখলেন সামনে একটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে এতক্ষণে। তারপর দেখলেন এটা একটা লরি প্রচণ্ড বেগে আসছে। পাশ কাটিয়ে যাওয়ার সময় তার আলোয় মুরারিবাবু দেখতে পেলেন, স্পষ্ট দেখলেন, স্টিয়ারিংয়ের সামনে তার পাশে মাত্র 1 ফুট তফাতে কে যেন বসে আছে। তার মুখে গোঁফদাড়ি আছে, যেন লোকটা বিলেতি বলেই মনে হয়। মুখটা লালচে রঙের এবং সেই অশরীর ড্রাইভার যে একজন সাহেব তাতে কোনো ভুল নেই। মুরারিবাবু আর মাথা ঠিক রাখতে পারলেন না, গো গো করে অজ্ঞান হয়ে গেলেন। মুরারিবাবু যখন চোখ মেলে তাকালেন তখন সকাল হয়েছে। অভ্যাস মতো তড়াক করে লাফ দিয়ে উঠে বসলেন। তারপর অবাক হয়ে গেলেন। ভেবেছিলেন নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন, আজ উঠতে বেলা হয়ে গেছে এই যা। ঘুম থেকে তুলে দেয়নি বলে জটিলকে একচোট নেবেন ভেবে পা বাড়াতেও যাচ্ছিলেন, কিন্তু ও হরি, এ তো তার নিজের ঘর নয়। জানলা দিয়ে বাইরে যতখানি নজরে আসছে মনে হচ্ছে খুব জঙ্গুলে জায়গা। পাখপাখালি ডাকছে, গাছপালাও দেখা যাচ্ছে খুব ঘন। আর ঘরের ভেতরে কেমন যেন একটা পুরনো পুরনো গন্ধ। প্রকাণ্ড লোহার খাটের উপর পুরো নারকেল ছোবড়ার গদি, তার উপর ছেঁড়া খোড়া তোষো এবং তার উপর পাতা চাদরটাও ময়লা। মুরারিবাবু উল্টে পাল্টে দেখে নিলেন। বিকৃত মুখে বসে রইলেন। ছ্যা ছ্যা। ঘরের কোনায় একটা আয়না ও একটি টেবিল, একটা সেকালে ঢাউস আরাম কেদারা, রেল স্টেশনের ওয়েটিং রুমে যেমন থাকে। আর দেওয়ালে একটা মস্ত ঘড়ি। ঘড়ির দোলকটা টকটক শব্দ করে দুলছে। 7:30 বাজে। এবার সব মনে পড়ল মুরারিবাবুর। রাতে সেই দুঃস্বপ্নের মতো ঘটনা স্পষ্ট ভেসে উঠল চোখের সামনে। কিন্তু এখন উজ্জ্বল রোদে ভরা সকালের পৃথিবীতে তিনি অনেক সাহসী হয়ে উঠেছেন। তাই গটগট করে হেঁটে দরজা খুলে বেরোলেন। আশ্চর্য ব্যাপার, এই দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? বেরিয়ে বুঝলেন রীতিমতো জঙ্গলের মধ্যিখানে একটা ডাক বাংলো। একটা কাঠের ফলকে লেখা আছে মোহনপুর ফরেস্ট বাংলো। সর্বনাশ! মোহনপুর ফরেস্ট! কোথায় কলকাতা, কোথায় কল্যাণী, আর কোথায় তাকে আনা হয়েছে?
এ একেবারে কৃষ্ণনগর এলাকায় এসে পড়েছেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। মোহনপুর ফরেস্টের কথা কতবার শুনেছেন মুরারিবাবু? এটা নাকি সরকারি অভয়ারণ্য, হরিণ টরিণও আছে। হরিণ থাকলে বাঘ থাকবে না, তা কি হয়? আর বাঘ যদি থাকে, ভাল্লুকই বা থাকবে না কেন? কথায় বলে না বাঘ ভাল্লুক। তবে মুরারিবাবু এবার তার ভুতুড়ে কালো রঙের ফোর্ড গাড়িটাও দেখতে পেয়েছেন। ঘাস আর আগাছায় ভরা লনের কোনায় একটা গাছের তলায় গাড়িটা রয়েছে। দেখেই হনন করে এগিয়ে গেলেন কাছে। গাড়িটা দিনের আলোয় দিব্যি ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে। কোনো দুষ্টুমি বা ভূতে পাওয়া বদমাইশির বিন্দুমাত্র লক্ষণ নেই। যেন ছুলেই ফোসকা পড়বে এমন সাবধানী ভঙ্গিতে মুরারিবাবু তার গায়ে হাত ঠেকালেন। বুঝে নিলেন স্বপ্ন না সত্যি। জলজান্ত সত্যি। হ্যাঁ, দিনের বেলায় গাড়িটার ভুতুড়ে ব্যাপার স্যাপার থাকে না, অতএব চালিয়ে নিয়ে যেতে অসুবিধা হবে না। মুরারিবাবু উঠে বসে স্টার্ট দিতে চেষ্টা করলেন। স্টার্ট নিল না। কয়েকবার চেষ্টার পর তেলের কাঁটার দিকে চোখ পড়তেই চমকে উঠলেন। এক ফোঁটা তেল নেই গাড়িতে। তাহলে উপায়? তাকে এই জঙ্গল থেকে পায়ে হেঁটে বেরোতে হবে ভেবে ভাবনায় পড়ে গেলেন। মনে মনে সেই অশরীর ড্রাইভারকে গালমন্দ করতে থাকলেন। সবটুকু তেল পুড়িয়ে খামোকায় জঙ্গলে বাংলোয় তাকে নিয়ে আসার কোনো মানে হয়? আরে বাবা, এতই যদি গাড়ি চালানোর শখ, তাহলে সোজা কলকাতায় নিয়ে গিয়ে তুললি না কেন? পরক্ষণেই মনে পড়ল অশরীর ড্রাইভারটা যে রীতিমতো সাহেব। তখন মুরারিবাবু মুখ ফুটে তার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠলেন, গো টু হেল, ইউ স্টুপিড ঘোস্ট। অমনি বাংলোর বারান্দা থেকে আওয়াজ এলো, হ্যালো বাবু, গুড মর্নিং, হাউ ডু ইউ ডু। তারপর মুরারিবাবু ছানা বড়া চোখে দেখলেন এক বুড়ো লালমুখো সাহেব বগলে টুপি আর হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে হাসছেন। মুরারিবাবু সব সাহস ফিদিমের মতো ফস করে নিভে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, গুড মর্নিং স্যার, আর ইউ অল রাইট বাবু? ইয়েস স্যার। দেন প্লিজ কাম, দ্য ব্রেকফাস্ট ইজ রেডি, ইউ আর মাই অনারেবল গেস্ট। বলে কি, আমি ওর সম্মানীয় অতিথি? সকালের খানা খেতে ডাকছে যে! মুরারিবাবু ভাবনায় পড়ে গেলেন। এই সাহেবই যে রাতে ওই অশরীরী ড্রাইভার, তাতে কোনো ভুল নেই। তার মানে এখন মুরারিবাবু দিন দুপুরে একটি জলজ্যান্ত সাহেবের ভূতকে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে তার ইংরাজিতেও বাক্যালাপ হচ্ছে। কিন্তু ভূতের সঙ্গে এক টেবিলে বসে ব্রেকফাস্ট খাওয়া, ওরে বাবা! কে জানে কি খাওয়ার আয়োজন করেছে। সাহেব হোক আর দিশি হোক, ভূত ইজ ভূত। ভূতরা ভুতুড়ে খাবারই খাবে। তাদের হজম হবে বা সুস্বাদু লাগবে বলে মানুষেরও হজম হবে বা সুস্বাদু লাগবে এমন কোনো কথা নেই। পেটের গন্ডগোল হওয়া যেমন স্বাভাবিক, তেমন স্বাদটাও বিচ্ছিরি না হয়ে পারে না। তার দেরি হচ্ছে দেখে সাহেব হাত নেড়ে ফের ডাকলেন, কাম বাবু কাম, প্লিজ ডোন্ট হেজিটেট। তার মানে চলে এসো শটান, দ্বিধাবোধ করো না। এভাবে যখন ডাকছেন তখন যাওয়া যাক না, খিদেও তো পেয়েছে। সেই কাল দুপুর 2টোয় রাধাকান্তবাবুর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। প্রায় 17 ঘন্টা যাবৎ পেটে দানাপানি পড়েন। আর ভয়টা কিসের? কাল রাতে নির্জন রাস্তায় ইচ্ছা করলেই তো সাহেব ভূত ঘাড় মটকাতে পারত। মটকায়নি যখন, এই দিনের বেলা আর ঘাড় মটকাবার সাহস কি হবে ওর? অতএব যাওয়া যাক, ভূতের খাবার চেখেও দেখা যাক। এ বরং এক বিচিত্র অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে। মুরারিবাবু গটগট করেই হেঁটে গেলেন হাসি মুখে। বারান্দায় উঠে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য। সাহেব কিন্তু তার ছড়ি ধরা বাহারটা বাড়িয়ে দিলেন। তখন মুরারিবাবু দেখলেন ওর ডান হাতটা কাটা।
কোটের শূন্য হাতাটা ঝুলছে কাঁধ থেকে, কিন্তু অদ্ভুত কায়দায় ওই হাত দিয়ে টুপিটা বগল দাবা করে রেখেছেন। এবার ছড়িটা বগল দাবা করে হ্যান্ডশেক করলেন। মুরারিবাবুর মনে হলো প্রচণ্ড ঠান্ডা এক টুকরো বরফ তাকে কিংবা তিনি বরফের টুকরোকে আঁকড়ে ধরেছেন। হাত ছাড়াছাড়ি হয়ে কিছুক্ষণ মুরারিবাবুর হাত নিঃসাড় হয়ে রইল। ঠান্ডায় রক্ত যেন জমে গেছে। কি সাহেবরা শীতপ্রধান বরফ পরা দেশের লোক বলেই তাদের শরীর এমন ঠান্ডা হয়? মুরারিবাবু জীবনে কোনো সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেননি। সাহেবের পিছু পিছু বাংলোর অন্য ঘরটায় ঢুকে দেখেন টেবিলে পুরনো ছেঁড়া একটা ঢাকনা, তার উপর চমৎকার লোভনীয় খাবার সাজানো আছে। স্যান্ডউইচ, ডিমের অমলেট, কলা, আপেল, আঙুর পর্যন্ত। একটা প্লেটে সন্দেশ দেখে অবাক হলেন মুরারিবাবু। তাহলে সাহেবরাও সন্দেশ খায়? পটে সম্ভবত কফি রয়েছে। আহ! মুরারিবাবুর নোলায় জল এসে গেল। না, সাহেব ভূত হতে পারে। হোক না ভূত, কি ক্ষতি? কিন্তু খাবারগুলো মোটেও ভুতুড়ে নয়, রীতিমতো সুস্বাদু। জটিলের হাতের সেঁকা আর পচা মাখন মাখানো টোস্ট, বাদুর চোষা কলা আর কুকুরের কানের মতো শক্ত অমলেট খেয়ে মুরারিবাবুর ঘেন্না ধরে গেছে। আর আঙুর, এমন মিঠে রসে টইটুম্বুর আঙুর খেতে পাওয়া কি সহজ কথা? হুম, কফি বটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন মুরারিবাবু। আর যতটা সাধ্য ইংরাজিতে দেশের হালচাল নিয়ে কথা বলে যাচ্ছেন। সাহেব কিন্তু কোনো জবাবই দিচ্ছেন না, শুধু ঠোঁটের কোণায় হাসি রয়েছে এই যা। একসময় মুরারিবাবু বললেন, স্যার, আই থিঙ্ক দ্যাট কার ইজ ইয়োর্স। সাহেব মাথা দুলিয়ে বললেন, ইয়েস বাবু। ও ইয়েস বাবু। এরপর মুরারিবাবু গাড়িটা কিভাবে ভোদা মিত্তিরের কাছে কিনেছেন এবং কিভাবে ওটা যত্ন আত্তি করেন তা বললেন। তারপর ফের জানতে চাইলেন রোজ রাতে গাড়ি চেপে সাহেব কোথায় যান এবং ফিরে আসেন। সাহেব একটু হেসে জবাব দিলেন, আই কাম হেয়ার আই কাম হেয়ার এভরি নাইট। ওয়াই স্যার? ও বাবু, দ্যাটস এ লং স্টোরি। লম্বা কাহিনী? ঠিক আছে। মুরারিবাবু না শুনে ছাড়বেন না। সাগ্রহে বললেন, প্লিজ টেল মি স্যার। এরপর সাহেব বা সাহেব ভূত যা বললেন তা সংক্ষিপ্তভাবে এই রকম। সাহেবের নাম রবার্ট বেলিংটন। এই বাংলোটা তারই। পেছনে নদী আছে। আজ থেকে ৬০ বছর আগে এর চেয়ে বেশি জঙ্গল ছিল এখানে। কেউ আসতে সাহস করত না এই এলাকায়। শিকার করার নেশা ছিল বেলিংটন সাহেবের, তাই এখানে বাংলোটা বানিয়েছিলেন। মাঝে মাঝে এসে থাকতেন। বিয়ে টিয়ে করেননি। ওই ফোর্ড গাড়িটা চেপে আসতেন বাংলোয়। একবার কলকাতা ফেরার পথে দুর্ঘটনা ঘটে যায়। রাস্তা তখন কাঁচা ছিল। আগের রাতে বৃষ্টি হয়েছিল। চাকা পিছলে গাড়িটা পাশের খাদে কাত হয়ে পড়ে। সাহেব বেঁচে যান, কিন্তু ডান হাতটা কেটে বাদ দিতে হয়েছিল। সুস্থ হবার পর বাঁ হাতে স্টায়ারিং ধরে গাড়ি চালাতেন। কোনো অসুবিধা হতো না। বাংলোয় এসে রাত কাটাতেন আগের মতো। একবার হলো কি, অভ্যাস মতো কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন বেলিংটন। অন্ধকার রাত। কেষ্টনগরের কাছাকাছি এসে চাঁদ উঠল। সেই চাঁদের আলোই গন্ডগোলটা বাঁধিয়ে ফেলল। চকচকে রাস্তা ভেবে গাড়ি চালিয়ে দিয়েছেন জোরে। আর ব্যাস, ফের পড়েছেন গভীর খাদে। কিন্তু এবার আর শুধু একটা হাতের উপর দিয়ে গেল না, পুরো শরীরের উপর দিয়েই গেল। তার মানে তার মানে বেলিংটন মারা পড়লেন। হ্যাঁ, মারা না পড়লে ভূত হলেন কেমন করে? মুরারিবাবু এবার কিছু প্রশ্ন ইংরেজিতে জিজ্ঞেস না করে পারলেন না। তার প্রশ্ন এবং সাহেবের জবাব বাংলায় এই রকম, আচ্ছা স্যার, ভূত তো হলেন,
কিন্তু কেমন লাগে টাগে একটু বলবেন? কেমন লাগে মানে? দারুণ ভালো লাগে। যা খুশি খেতে ইচ্ছে করলেই পাওয়া যায়। বাবু, খাওয়ার মতো সুখ কি আছে পৃথিবীতে? যদি ইচ্ছা করে এখনই তাজাকিস্তানের আঙুর কুঞ্জে টাটকা আঙুর খাবো। সঙ্গে সঙ্গে এসে যাবে। দেখবে নাকি? বলে বেলিংটন চোখ বুজে কি বিড়বিড় করলেন। অমনি ভবিষ্যয়ে মুরারিবাবু দেখলেন টেবিলে ঝুপ করে সদ্য ডাল ভাঙা একগুচ্ছ আঙুর এসে পড়ল। সাহেব টুকটুক করে ভেঙে খেতে খেতে বললেন, ইট বাবু ইট, খাও বাবু খাও। সাহস করে হাত বাড়িয়ে মুরারিবাবুও গালে পুড়তে লাগলেন। আহা, কি অপূর্ব স্বাদ! চাঁদনি বা নিউ মার্কেটের আঙুর তো খেয়ে দেখেছেন, টক ভাবটা থাকবেই। সে তুমি যত দাম দিয়েই কেনো। আর এ আঙুর কি রসালো, কি মিঠে! আঙুর খেতে খেতে সাহেব বললেন, দেখলে তো, মরে ভূত হওয়ার কত সুখ। মুরারিবাবু আবার বললেন, আচ্ছা স্যার, যদি বাগবাজারের রসগোল্লা খেতে চাই? মুরারিবাবু গালে পুড়লেন। মহানন্দে মুখ নেড়ে চিবোতে থাকলেন। মন প্রাণ জুড়িয়ে গেল। এবার সাহেবকে বলে কয়ে বর্ধমানে সীতাভোগ আর মিহিদানা আনাতে পারলে জীবন ধন্য হয়। বললেন, সত্যি বটে স্যার, স্বীকার করছি, মোড়ে ভূত হওয়ার বড় আনন্দ। কোনো দায় নেই, ঝক্কি নেই, অফিস দৌড়াদৌড়ি, ট্রামবাসে ঝোলাঝুলি, ঠেলাঠেলি, গুতোগুতি নেই। রোজগারের ধান্দায় মুখ চুন করে ঘুরে বেড়ানো নেই। শুধু খাও আর খাও, খেয়ে দিয়ে ঘুমাও, আবার উঠে খাও, খেয়ে বেড়াতে বেরোও। বেলিংটন বললেন, আর বেড়াতেও অসুবিধা নেই। মোটর গাড়ি চাও, তাও পাচ্ছ। তবে মোটর গাড়িটিও মোড়ে ভূত হয়ে যাওয়া চাই, বুঝেছ তো? আমার ওই ফোর্ড গাড়িটা ভাগ্যিস সেই দুর্ঘটনায় আমার সঙ্গেই মারা পড়েছিল, তাই ওটা পেতে অসুবিধা হয়নি। রসগোল্লা সরা সাবার করতে করতে মুরারিবাবু বললেন, কিন্তু স্যার, গাড়িটা ভোদা মিত্তিরের গ্যারেজে গেল কিভাবে? সে আর এক কাণ্ড। গাড়ির ভাঙাচোরা যন্তর আর বডিটা কুড়িয়ে মল্লিক বাজারে কারা বেচে দিয়ে এসেছিল। তোমাদের ভোদা মিত্তির তাকে মাত্র 25 টাকায় কিনে জোড়া তোড়া দিয়ে আগের মতো গড়ে ফেলেছিল। লোকটার প্রশংসা করতে হবে, অবিকল আগের চেহারা ফিরিয়ে দিল। মুরারিবাবুর রসগোল্লা খাওয়া শেষ। এবার বর্ধমানে সীতাভোগ ও মিহিদানার কথাটা তুলবেন। কাচুমাচু মুখে বললেন, স্যার, এবার? তাকে বাধা দিয়ে বেলিংটন বললেন, সব হবে সব হবে, কিন্তু এবারে তাহলে স্বীকার করছো তো বাবু, মোড়ে ভূত হওয়ার মতো আনন্দ আর নেই? মুরারিবাবু উৎসাহে সাই দিয়ে দিলেন, আলবাত স্যার, তার বলতে বেঁচে থাকার কোনো মানেই হয় না। অমনি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে এসো। অবাক হয়ে মুরারিবাবু বললেন, কোথায় স্যার? কেন, মরতে? মরতে? মুরারিবাবু ফ্যাল ফ্যাল করে তাকালেন। হ্যাঁ, না মরলে ভূত হবে কি করে? চলে এসো বাবু, দেরি করো না। আরে শুনতে যতটা লাগে তত কিছুই নয়, টেরই পাবে না। এসো, উঠে এসো। হ্যাঁ? মুরারিবাবু আঁতকে উঠলেন। এবার বুঝতে পেরেছেন ঝোঁকের বশে কি করে ফেলেছেন। হায় হায়, খাওয়ার লোভেই এই বিপদ। বেলিংটন টেবিলের উপর দিয়ে বাঁ হাতটা বাড়িয়ে খপ করে মুরারিবাবুর একটা হাত ধরে ফেললেন। তারপর হ্যাচকা টান মেরে ওঠালেন তাকে। চেয়ারগুলো দুমদাম করে ছিটকে পড়ল। বেলিংটন প্রচণ্ড ঠান্ডা হাতে তাকে হিড় করে টেনে নিয়ে বাংলো থেকে বেরোলেন। এবার মুরারিবাবু আর্তনাদ করে উঠলেন, ওরে বাবারে, মেরে ফেলল রে, বাঁচাও বাঁচাও! কিন্তু বেলিংটন তখন নিজ মূর্তি ধরেছেন। কোট প্যান্ট পরা আস্ত কঙ্কাল হয়ে উঠেছেন। কঙ্কালটার একটা হাত নেই, এই যা। এবং সেই কঙ্কালের মুন্ডুটা দাঁত কিরমির করে হাসছে, আর বরফের চেয়েও ঠান্ডা হাড়ের আঙুলে মুরারিবাবুর লিকলিকে কবজি ধরে আছে।
টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাকে। এই বিজন অরণ্যে কেই বা তাকে বাঁচাবার জন্য আসবে? একেই তো বলে অরণ্যে রোদন। মুরারিবাবুর গলা ভেঙে গেল চেঁচাতে চেঁচাতে। তখন চুপ করলেন। বেলিংটন তাকে ফোর্ড গাড়িতে ঢুকিয়ে কালি হাস্য হেসে বললেন, এত ভয় কেন পাচ্ছ বাবু? টেরই পাবে না কিছু। মরার চেয়ে সোজা কাজ আর নেই। তবে তোমার মরাটা আরো সহজ করতেই ঝটপট গাড়িতে ওঠালাম বাবু। চুপ করে বসে থাকো। বাঁ হাত মানে হাড়ের হাত কোটের হাতায় ঢাকা রয়েছে এবং হাতের আঙুলগুলো এবার মুরারিবাবুর পিঠ বেড় দিয়ে স্টায়ারিং ধরেছে। অর্থাৎ মুরারিবাবু বেলিংটনের শরীরের তলায় বন্দী। গাড়ি চলতে শুরু করল। জঙ্গলের মধ্যে এবড়ো খেবড়ো কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে গাড়ি চলছে। মুরারিবাবু প্রাণের আশা ছেড়ে দিয়ে অগত্যা চুপচাপ বসে আছেন কুঁজো হয়ে। বড় বেকায়দায় বসে থাকা, দম আটকে যাওয়ার দশা। কিছুক্ষণ চলার পর জঙ্গল শেষ হলো। একটা নদীর ব্রিজ দেখা দিল। মুরারিবাবু রাগে দুঃখে ভাবছেন, জেলেরা এবার নদীতে মাছ ধরতে আসেনি কেন আজ? নদীতে কি মাছের অভাব আছে? ওরা এলে মুরারিবাবু চেঁচিয়ে ডাকতেন। জেলেদের মুন্ডপাত করতে লাগলেন মুরারিবাবু। এবারে দুধারে ধু ধু ফাঁকা মাঠ, কোথাও রাখালও গরু চড়াচ্ছে না। মুরারিবাবু এবার রাখালদেরও মনে মনে গালমন্দ করলেন। এই যে রূপকথার সেই তেপান্তর, সেকেলে কালো ফোর্ড গাড়িটা চলেছে তো চলেছেই। ধুলোর মেঘ জমছে দুপাশে। ঠাঠা রোদ্দুরে তেপান্তরে ছড়িয়ে রয়েছে উজ্জ্বল সোনার মতো, নাকি কাসর ঘণ্টার মতো, যেন ছুলেই ঢং করে বেজে উঠবে। নীল আকাশটা দেখাচ্ছে তপ্ত করার মতো গনগনে। হঠাৎ মুরারিবাবু দেখলেন কখন দুপাশের পাদানিতে কারা এসে দাঁড়িয়েছে। ওরে বাবা, এরাও যে কঙ্কাল! কিন্তু বেলিংটনের মতো পোশাক পরা নয়। তার মানে এরা দেশি ভূত। পাদানিতে দাঁড়িয়ে দিব্যি গাড়ি চড়া সুখ মিটিয়ে নিচ্ছে বুঝি। নির্ঘাত এরা কলকাতার ট্রামে বাসে চড়ে অফিস যেত ইহকালে। তারা জানলায় মুন্ডু বাড়িয়ে হিহি করে হাসছে আর মুরারিবাবুকে দেখছে। মুরারিবাবু কাঠ হয়ে বসে আছেন। দিন দুপুরে এ কি দুঃসাহস বেটাদের! দেশি ভূতের কঙ্কালগুলো এবার সাহেবকে বলতে শুরু করল, এ কে স্যার? কাকে নিয়ে যাচ্ছেন স্যার? বেলিংটন হেসে ভাঙা বাংলায় জবাব দিল, বাবু তোমাদেরই এক সঙ্গী হবে। আইসো, তোমরাও আইসো, মজা দেখিবে। এই শুনে ওরা আবার হৈ হৈ করে হাসতে থাকলো। কেউ বলল, খুব ভালো হবে, খুব ভালো হবে। একজন বলল, দেরি করছেন কেন স্যার? আর একজন বলল, ওকে কোথায় নিয়ে গিয়ে ঘাড় মটকাবেন স্যার? বেলিংটন বললেন, সবুর সবুর, এত তাড়া কেন আছে? আমি বাবুকে আমার কবরে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে এর গলা টিপে মারব। এক কঙ্কাল বলল, না স্যার, ওর ঘাড় মটকাবেন। না পারে তো আমাদের হাতে ছেড়ে দিন, এ কাজটা আমরা ভালো পারি। বেলিংটন হাসতে হাসতে বললেন, হ্যাঁ, তোমরা নেটিভ আছো, তোমরা ওভাবে মারতে পারো। আমরা ইংলিশ আছে, আমরা অন্যভাবে মারব। তার মানে ঘাড় মটকানো দেশি ভূতের ব্যাপার। বিলিতি ভূত যখন, তখন তার ব্যাপারটা অন্যরকম হবেই। কিন্তু বেলিংটন মুরারিবাবুকে তার কবরে নিয়ে যাচ্ছেন বললেন। তাহলে কি কেষ্টনগরে যে সাহেবদের কবরখানা আছে, সেখানেই তার কবর? মুরারিবাবু এসব কথা ভেবে একটু সাহস পেলেন। কেষ্টনগরের ধারে কাছে যেতে পারলে বাঁচার একটা উপায় মিলতে পারে। লোকজন তো সেখানে প্রচুর আছে, শহর জায়গা। রোসো সাহেব, তোমায় মজা দেখিয়ে ছাড়ব। আজকালকার দেশি মানুষগুলোকে তো চেনো না। ভাবছো তোমাদের সেই ব্রিটিশ আমলের জিনিস, সাহেব দেখলেই ভয় পাবে? তখন দুটো ক্ষুদিরাম ছিল,
এখন অজস্র ক্ষুদিরাম। একালের ছেলেরা যে কি ডান পিঠে তা তো টের পাওনি কি না? কিন্তু বেলিংটনের কথা শুনে দিশি ভূতগুলো তখন নিজেদের মধ্যে চোখাচোখি করে ইশারায় কি যেন পরামর্শ করে নিল। তারপর একজন বলে উঠল, স্যার, আমাদের একটা কথা আছে। কি কথা আছে? আমরা আমাদের দেশের লোককে নিজের হাতে মারব, আপনাকে মারতে দেব না। বেলিংটন হেসে বললেন, হাউ প্যাট্রিয়টিজম। সেই সময় দুধারে মাঠ থেকে দলে দলে আরো কঙ্কালকে দৌড়ে আসতে দেখলেন মুরারিবাবু। তারা চেঁচাতে চেঁচাতে আসছিল, কি রে, কি, কি, কি। তারপর তারা এসে কেউ বনেটে, কেউ ছাদের উপর বসে পড়ল। গাড়ির ওপরে কঙ্কাল, দুই পাদানিতে কঙ্কাল, ইঞ্জিনের উপর কঙ্কাল। মুরারিবাবু এবার একটু সাহস পেয়েছেন। হাজার হলেও এরা তার দিশি ভাই, ভারতীয় ভূত। এই বিধর্মী সাহেব ভূতের কবল থেকে এরা কি তাকে বাঁচাবে না? অন্তত বেলিংটনের হাত থেকে উদ্ধার হতে পারলে এই দিশি ভাই বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে পৈতৃক প্রাণটা রক্ষা করার একটা আশা জেগে উঠল মুরারিবাবুর মনে। ভাবলেন, গতিক বুঝলে বরং একখানা গরম গরম বক্তৃতা দেবেন, তাতে দেশপ্রেমের কথা প্রচুর থাকবে। হ্যাঁ, বিবেকানন্দর সেই প্রখ্যাত উক্তি জুড়ে দেবেন বক্তৃতায়, চণ্ডাল ভারতবাসী, মুখ্য ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। সেই সময় একটা তুমুল হুলস্থুল ঘটে গেল। মুরারিবাবুকে কঙ্কালগুলো খামচে ধরে গাড়ি থেকে বের করার জন্য টানছে। বেলিংটন স্টিয়ারিং সামলাবেন না বন্দিকে ধরে রাখবেন ঠিক করতে পারছেন না, এবং গাড়ি এদিক ওদিক টলে টলে চলছে। তুমুল চেঁচামেচিও হচ্ছে। নাকি স্বরে স্লোগান হাঁকতে শুরু করেছে ছাদের উপর একদল কঙ্কাল। বেলিংটন, ভারত ছাড়ো, আবি ছাড়ো, জলদি ছাড়ো, গলা টেপা চলছে না, চলবে না, মুরারি বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই তুমুল হট্টগোলের মধ্যে গাড়িটা ঘুরে গেল। পাশে গভীর খাদ, এবং মুরারিবাবু ভয়ে চোখ বুজেই টের পেলেন ঠান্ডা ঠান্ডা হাড়ের হাতে দেশি ভূতেরা তাকে গাড়ি থেকে বের করল। তারপর তাকে চ্যাংদোলা করে তুলে মাঠের দিকে দৌড়ে চলেছে ওরা। সেই অবস্থায় একটা প্রকাণ্ড আওয়াজে বুঝলেন বেলিংটনের গাড়ি সেই অতল খাদে পড়েছে। মুরারিবাবু ভয়ে ভয়ে চোখ খুললেন, খুলেই বন্ধ করলেন। শুনলেন কে তাকে ডাকছে, মামা, ও মামা। ফের চোখ খুলে দেখলেন বীরু। ফিসফিস করে বললেন, আমি কোথায়? আর কোথায়? বীরু বলল, সেবারকার মতো হাসপাতালে। মুরারিবাবু ওঠার চেষ্টা করলেন, পারলেন না। পা দুটো যেন বেঁধে রেখেছেন। বললেন, আমার কি হয়েছিল বলতো? বীরু বলল, আবার কি হবে, অ্যাক্সিডেন্ট করে কল্যাণীর মাঠে পড়েছিলেন। সেখান থেকে লোকেরা হাসপাতালে নিয়ে এসেছিল। ডাক্তার বলেছে কয়েক জায়গায় হাড় ভেঙে গেছে, প্লাস্টার বেঁধে মাস চারেক পড়ে থাকতে হবে বিছানায়। মুরারিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, গাড়িটা? বীরু জানালো, গাড়িটা চুরমার হয়ে গেছে। ভাগ্যিস মুরারি মামা গতিক বুঝে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়েছিলেন। গাড়িটা নয়, গাড়ির হাড়গোড় ট্রাকে চাপিয়ে আনতে গেছেন ভোদা মিত্তির। শেষ হলো আজকের গল্প মুরারিবাবুর মোটর গাড়ি। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রধান চরিত্রে মুরারিবাবু ও সাহেব ভূত।